দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। স্বাগত। ধন্যবাদ আপনাকে। কি বসন্ত কি এসে গেছে? না, এমনি পোশাক যখন যেটা পছন্দ সেটা পরা আর কি। আচ্ছা, আর বসন্ত তো না, বসন্ত এই তো সামনে আসবে আর কি। সেটা পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলোর শিরোনাম, সরেজমিন রাতের ঢাকা, পুলিশের তল্লাশি টহল কাগজেই। যুক্তরাষ্ট্রের প্রায় সব বৈদেশিক সহায়তা স্থগিত করলেন ট্রাম্প। বাংলাদেশ চীন সম্পর্ক দ্বিধা অনিশ্চয়তা কাটিয়ে এগিয়ে যাওয়ার ইঙ্গিত। পুলিশ উপর হামলা, অনুসারীদের ডেকে গ্রেপ্তার ঠেকানোর চেষ্টা ছাত্রদল নেতার। দৈনিক সমকাল, আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নতুন দল হলে হতাশ হবে জনগণ, শিক্ষক সমাবেশে তারেক রহমান। ভয়াবহ হতে যাচ্ছে রোহিঙ্গা সংকট। কালের কণ্ঠ, প্রতি মাসে গড়ে ৩১৩ খুন, অনিশ্চয়তায় ধুঁকছে বস্ত্র খাত। দৈনিক ইত্তেফাক, ৩০০ কোটি টাকা হাতিয়ে নিতে কাগজের কৃত্রিম সংকট। রাজনৈতিক দল গঠনে কেউ রাষ্ট্রীয় সমর্থন নিলে জনগণ হতাশ হবে তারেক রহমান। আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না, মাহফুজ আলম। দৈনিক যুগান্তর, বাড়ছে অনৈক্য, সংশয় সন্দেহ, জটিল সমীকরণে রাজনীতি। বাংলাদেশ প্রতিদিন, কেন কঠোর বিএনপি, নেতৃত্বে আসছেন কারা, ব্যবসায়ীরা কঠিন চ্যালেঞ্জে। মানব জমিন, বিদেশে মার্কিন সহায়তা বন্ধ, গোপন নথি ফাঁস, যেভাবে ফার ইস্ট লুট করে নজরুল খালেক গং। অন্তর্বর্তী সরকারের কেউ কেউ অন্য কোনো ইস্যুতে বেশি মনোযোগী, তারেক রহমান বলেছেন। খবরের কাগজ, উত্তাপ ছড়ালেও সতর্ক বিএনপি, সমন্বিত ব্যবস্থাপনায় ওজোর আপত্তি বাস মালিকদের। আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না, চাঁদপুরে মাহফুজ আলম। কালবেলা শিরোনাম, নাই প্রতিষ্ঠানের ৯৬ হিসাবে লেনদেন ৬০০ কোটি টাকা। আমাদের সময়, আগামী বাজেটে গুরুত্ব পাবে অর্থ ব্যাংক খাতের পুনর্গঠন। ৭ বছর পর ছেলের বাসায় খালেদা জিয়া। দৈনিক দিনকাল, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল গঠিত হলে জনগণ হতাশ হবে তারেক রহমান। বিদেশে মার্কিন সহায়তা বন্ধ, গোপন নথি ফাঁস, দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা। দৈনিক করতোয়া, তরুণরা দল গঠন করলে স্বাগত জানাবে বিএনপি। কেউ যদি রাষ্ট্রীয় কিংবা প্রশাসনিক সহায়তা নেন সেটি জনগণকে হতাশ করবে, তারেক রহমান। আমার দেশ, বাস র্যাপিড ট্রানজিট এখন গলার কাটা। দেশ রূপান্তর, নৈশভোজে ১০৪১ কুশীলব। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নতুন দল হলে জনগণ হতাশ হবে। ৭২,০০০ মামলা বিচারাধীন। দৈনিক জনকণ্ঠ, নতুন নামে পুরনো মাফিয়া, রাজধানীর পরিবহন খাতে চাঁদাবাজি মাস্তানি চলছে আগের মতোই। বইমেলা থাকছে জুলাই অভ্যুত্থানের প্রতিচ্ছবি। ১ ফেব্রুয়ারি উদ্বোধন করবেন ডক্টর ইউনূস। আপনি শিরোনাম শুনলেন। রাজনীতি বোধ করি আবার একটু উত্তপ্ত হচ্ছে কথাবার্তা, বিশেষ করে রাজনৈতিক দল গঠনে কেউ রাষ্ট্রীয় সমর্থন নিলে জনগণ হতাশ হবে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন। এবং তিনি বলেছেন যে অন্তর্বর্তী সরকারের কেউ কেউ অন্য কাজে বেশি মনোযোগী। আবার মাহফুজ আলম উপদেষ্টা গতকাল বলেছেন আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে। আপনি যে শিরোনামগুলো বললেন তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা শিরোনাম, ভেতরের কোনো একটা পত্রিকায় যেটা দেখলাম যে মাসে ৩১৩ সম্ভবত গড়ে খুন। এর ভেতর থেকে আপনি দেশটার অবস্থাটা বুঝতে পারেন। এখানে আমাদের উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন তারা একটা পজিটিভ কিছু করার চেষ্টা করছেন, কখনো কখনো আমরা দেখি, আবার কখনো কখনো তাদের যে উদ্যোগগুলো তাতে যথেষ্ট হতাশ হই। রাজনীতিতে গুমোট ভাব যে বিষয়টি বলেছেন, এগুলোর অনিবার্য পরিণতি ওই যে ৩০০-৩৫০ মানুষ প্রতি মাসে খুন হচ্ছে। অনিবার্য পরিণতি কেন বললাম এই কারণে যে এরকমের একটা পরিস্থিতির পরে আইন শৃঙ্খলা স্বাভাবিক করার জন্য যে ধরনের আন্তরিকতা থাকা দরকার, আপনি নিউজগুলো যদি পরস্পর সাজান
তাহলে সত্যতা বেরিয়ে আসে। প্রথম আলোর যে লিড করেছে যেটা, তার ভেতর থেকে বোঝা যায় যে প্রশাসনের মধ্যে এখনো সমন্বয়হীনতা আছে, প্রশাসনের মধ্যে গাফিলতি আছে, তল্লাশি টহল নাটকীয়তা আছে। আর এই সুযোগে আইন শৃঙ্খলা বাহিনী নিষ্ক্রিয়তার সুযোগে, তাদের সহযোগিতার অভাবে দেশের আইন শৃঙ্খলার অবস্থাটা কি সেটি বোঝা যায়। রাজনীতির যে উত্তাপ, বাংলাদেশের মানুষ রাজনীতি খুব পছন্দ করে, দেখবেন উত্তাপটাও পছন্দ করে। আমাদের একটা প্রবণতা হচ্ছে আমরা গসিপটা বেশি পছন্দ করি। ইতিহাসের, বিজ্ঞানের থেকে ইতিহাসের প্রতি আমাদের দায়বদ্ধতা এবং আকাঙ্ক্ষাটা বেশি, এবং সেই ইতিহাস যদি আপনি কোনোভাবে একটু প্যাচ দিয়ে মাঠে আনতে পারেন, রং চড়িয়ে মাঠে আনতে পারেন। তো একটা দেশের মানুষের মধ্যে যে পরিবর্তনগুলোর কথা আমরা বলি, আমাদের এই জায়গাটায় সেই পরিবর্তনটা আসেনি। রাজনৈতিক পরিবর্তন হওয়ার পরে আপনি সোশ্যাল মিডিয়ায় আমাদের যে মনস্তত্ত্বটা যদি দেখেন, আজ থেকে 1 বছর আগে যে ধরনের প্রোপাগান্ডা ছিল সেই প্রোপাগান্ডাগুলো আছে। একজন মানুষের কষ্ট নিয়ে যে ধরনের ঠাট্টা মশকরা ছিল সেটা আছে। আপনি নারীকে আক্রমণ করা সেটা আছে। রাজনৈতিক ভিন্নতা থাকলেই মানুষের চরম কষ্টের মধ্যেও উচ্ছ্বসিত হওয়া, সবগুলোই আছে। অর্থাৎ রাষ্ট্রীয় পর্যায়ের ক্ষমতার বদল হলেও আমাদের মনস্তত্ত্বের পরিবর্তন হয়নি। রাজনীতির জায়গাটায় আমি আসি, রাজনীতির প্রতি আকাঙ্ক্ষা আমাদের আছে, কিন্তু আপনি সম্ভবত যেটাকে মিন করেছেন যে নতুন একটা রাজনৈতিক দল গঠিত হতে যাচ্ছে। নতুন রাজনৈতিক দল গঠন করা বা রাজনীতিতে যোগদান করা এটি যে কোনো মানুষের গণতান্ত্রিক অধিকার, এটা গণতান্ত্রিক অধিকার। তরুণরা একটা নতুন দল গঠন করবেন, আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি। তবে একই সাথে একটা তথ্য আছে, বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে যে ছাত্ররা প্রথম দল গঠন করছে না, ছাত্ররা এর আগেও দল গঠন করেছে। স্বাধীনতার পর যে উদ্যোগটা নেওয়া হয়েছিল, এবং গত কয়েক বছর আগে নুরুল হক নূরের যে গণ অধিকার পরিষদ, সেটাও কিন্তু একেবারে তরুণদের নিয়ে। তবে একটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে সমস্ত তরুণরাই এই নতুন দলের সাথে যুক্ত না। যে প্ল্যাটফর্মটার অধীনে বা প্ল্যাটফর্মটাকে সামনে রেখে আন্দোলনটা হয়েছিল, গণ অভ্যুত্থানটা হয়েছিল, এই প্ল্যাটফর্মে কিন্তু সমস্ত রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো তার সাথে সম্পৃক্ত হয়েছিল, ইন্ডিভিজুয়ালরাও সম্পৃক্ত। আপনি যেটা বলছেন সেটাই বলেন, ওই যে একসাথে সবাই সম্পৃক্ত হয়েছিল, এবং ভাবটা ঠিক এরকমই মনে হচ্ছে যে আবার সবাই একসাথেই বোধ করে একটা রাজনৈতিক দল। আমি ওই জায়গাটায় ভুলটা ভেঙে দিচ্ছি। যারা উদ্যোগটা নিচ্ছে তারাও মাঝে মাঝে এই কথাটা বলেন, আপনারা তরুণদের কনসেপ্টটা বুঝতে পারছেন না, তাদের সেন্টিমেন্ট বুঝতে পারছেন না। আমি মনে করি যে এই তরুণদের রাজনৈতিক দল গঠন করার অধিকার আছে। তারা যদি গঠন করে ভালো কিছু করতে চায় আমরা অ্যাপ্রিসিয়েট করব। এই তরুণরা দেশের জন্য ঝুঁকি নিয়েছেন। গণ অভ্যুত্থান ব্যর্থ হলে তাদেরকেই প্রথম আইনের মুখোমুখি করা হতো। আবার এই তরুণদের দল গঠন করা নিয়ে যে কথাগুলো আমরা শুনছি, এগুলো মানে অগ্রহণযোগ্য এই কারণে বললাম, রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে আপনি যদি রাজনৈতিক দল গঠন করতে চান এবং কেউ যদি সেই বিষয়ে আপত্তি তোলে এবং তারপরে আপনি যদি তেলে বেগুনে জ্বলে ওঠেন, তাহলে আপনার এই সততা নিয়ে অবশ্যই প্রশ্ন উঠবে। তারেক রহমান বোধ করে সেই ইঙ্গিতটাই করেছে এবং গত কয়েকদিন ধরে সেই কথাটাই বলা হচ্ছে। আপনি একটা হেলিকপ্টার নিয়ে বাইরে যাচ্ছেন, রাষ্ট্রের জ্বালানি ব্যবহার করছেন, খরচ ব্যবহার করছেন, তারপরে গিয়ে আপনি যদি সেখানে জনসভা মনে করিয়ে দেন, সেটাকে কে বলার আবার চেষ্টা করা হচ্ছে যে কোনো প্রতিষ্ঠান সেটাকে, আমি এটা আরো অনৈতিক, অস্বচ্ছতা। আমি মনে করিয়ে দেই দর্শক যারা আছেন তাদেরকে যে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আজ থেকে বছর দেড়েক আগে, অর্থাৎ গত জানুয়ারির নির্বাচনের আগে, ছাত্রলীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ তারা মহাসমাবেশ করেছিল। ট্রেন ব্যবহার করে, ট্রেনকে নামমাত্র পয়সা দিয়ে সেখানে লোকজন আনা হয়েছে এবং বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের সময়টি হয়েছে। আপনি সংস্কৃতির পরিবর্তনের কথা বলবেন আর এই কাজটা আপনার কাছ থেকে রিপিট হবে, এটা হচ্ছে স্ববিরোধিতা। এবং এই স্ববিরোধিতাটা আমরা বিভিন্ন জায়গায় দেখছি। আমি আবার বলি, এই তরুণদের কাছে আমাদের প্রত্যাশা এখনো আছে, যদিও তারা অনেকগুলো জায়গায় তাদের মধ্যে আমরা সেই 5 মাস 6 মাস আগের যে ধরনের কনসেপ্ট, যে ধরনের বক্তব্য দেখতাম তার থেকে অনেক দূরে সরে এসেছে। গতকালকেও দেখলাম যে জুলাই অভ্যুত্থান ফাউন্ডেশনের অফিসের মধ্যে শহীদ পরিবারগুলো, তাদের সাথে দুর্ব্যবহার করা হচ্ছে, তাদেরকে যথাযথ সহযোগিতা করা হচ্ছে না। এবং এই যে জাতীয় নাগরিক কমিটি, যেটা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে একসঙ্গে যারা কাজ করছেন এবং মিলে যে দলটি গঠন করতে যাচ্ছেন, তারা সম্প্রতি যে
চিঠিটা দিয়েছেন, সেই চিঠিটার মধ্যে অসংখ্য অভিযোগ আছে এই নেতৃত্বের বিরুদ্ধে। আমরা তাদের কাছে ওই জায়গাটায়, তারা আমাদের ছোট ভাইয়ের মতো, তারা এই জাতিকে একটা বিরাট জগদ্দল পাথর নামিয়ে দিতে তারা মূল ভূমিকাটা পালন করেছে। সুতরাং তাদের কাছ থেকে আমরা শিখতে চাই, আমাদের তরুণরা তাদের কাছ থেকে শিখতে চায়। কিন্তু গণ অভ্যুত্থানের পরে এসে 5 মাস পরে এসে তারা যে কাজগুলো করছে, এর ভেতরে সবার কথা আমি বলছি না, একটা বিরাট অংশ সেই যে স্পিরিট সেটিকে ধ্বংস করছে, তাদের প্রতি যে রেসপেক্ট সেটিকে ধ্বংস করছে। এবং লক্ষণীয় ব্যাপার হচ্ছে, আমার যেটা অবজারভেশন, তাদেরকে শ্রদ্ধা করার থেকে মানুষ যেন তাদেরকে ভয় পায়, এই ধরনের একটা মনোভাব তাদের মধ্যে কাজ। এইটা বোধ করি ঠিক হবে না, ভাই শ্রদ্ধার জায়গাটা ধরে আমি ওই জায়গাটাই, তাদের যে ঘোষণাগুলো, তারা যেভাবে মাঝে মধ্যে যেভাবে কথা বলে, আমি অনেক আমাদের বাচ্চা টাচ্চা যারা আছে তাদেরকে আমরা জিজ্ঞেস করি, অনেকেই একটু মানে ভয় পায়, এরা সবসময় চোয়াল শক্ত করে কথা বলে, হাসে না, এই জিনিসগুলো তারা নিয়ে জিজ্ঞেস করে। অন্তর্বর্তী সরকারের কেউ কেউ অন্য কাজে বেশি মনোযোগী, অবশ্যই সত্য। আমি এটি বিভিন্ন সময় বলি, গতকালকে আমি একটা টেলিভিশনে বললাম আর কি, যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে টিম ওয়ার্কটা গড়ে ওঠা দরকার ছিল। প্রথমত আপনি যে টিমটা গঠন করেছেন সেটা কোনো রকমের মানে হোমওয়ার্ক ছিল না। নুরুল কবির যে ইন্টারভিউটা করেছেন প্রধান উপদেষ্টার সাথে, সেখান থেকে কিন্তু আপনার মেসেজ আছে, তিনি কিন্তু অসহায়ত্ব আছে, সহজ সরল ভাষায় তিনি বলে ফেলেছেন যে আমার পরিচিত যাদের মধ্যে তাদেরকে আমি নিয়েছি। তো এটা নিয়ে সমালোচনা আছে, এটা ঠিক হয়নি, এবং এর ভেতর থেকে আপনার বিভিন্ন জায়গায় আপনি আটকে যাচ্ছেন। মানুষ এটি নিয়ে ঠাট্টাও করে যে আগে বড় কোনো একটা পদে কেউ গেলে তার এলাকার লোকজনকে এনে চাকরি দিত, এখন বড় কোনো পদে গেলে এলাকার লোকজনকে এনে উপদেষ্টা বানায়, মন্ত্রী বানায়, এটি ঠাট্টা করে বলে, কিন্তু বাস্তবতা সেই রকম। এবং এটি করতে গিয়ে হ্যাঁ আপনার সরলতা এর ভেতর থেকে প্রকাশিত হলো, আপনার উদারতা প্রকাশিত হলো, কিন্তু রাষ্ট্র যে এটার জন্য সাফার করছে, একটা দেশের প্রতি মাসে 350 গড়ে হত্যাকাণ্ড, এটি তো এই যে ঘটনার কারণে এই সাফারটা আমাদেরকে করতে হচ্ছে। একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। বিদেশ, সর্ব ক্ষমতাধর রাষ্ট্র, যুক্তরাষ্ট্রের নির্বাচন, কে আসবেন কে আসবেন না সবকিছু মিলে সারা পৃথিবীর উন্মুখ থাকে। যুক্তরাষ্ট্রের প্রায় সব বৈদেশিক সহায়তা স্থগিত করলেন ট্রাম্প, এবং একই সাথে আরেকটি উদ্বেগজনক খবর বেরিয়েছে, ভয়াবহ হতে যাচ্ছে রোহিঙ্গা সংকট এই অর্থ সহায়তা যদি না পাওয়া যায়। আমি সকালে আসার পথে অনলাইনে নিউজটা দেখছিলাম, এটি আসলে একটা ভয়াবহ সংকটের দিকে আমরা যাচ্ছি। আমাদের এখানে মানে রোহিঙ্গা ইস্যুটা শুধুমাত্র শেখ হাসিনা যেটা বলেছিলেন তার বোনের রেফারেন্স দিয়ে, যে 17 কোটি মানুষকে খাওয়াতে পারলে তাকে এই কয়টা মানুষকে খাওয়াতে পারবে কিনা, আমাদের কনসেপ্টের জায়গাটা ভুল আছে। শরণার্থী ইস্যুটা শুধুমাত্র খাওয়ানোর বিষয় না, শরণার্থী ইস্যুটা এর সাথে সিকিউরিটিটা প্রধান। আমি নিজে কয়েকবার, যেহেতু এগুলো নিয়ে একটু কথা টথা বলি, নিজে দেখতে গিয়েছি, নিজে আমি দেখতে গিয়েছি একাধিকবার। তো সেখানকার যে সমস্ত খবর টবর শুনি, এটা আমাদের জন্য আশাব্যঞ্জক কোনো খবর না, এক। দ্বিতীয়ত হচ্ছে তাদেরকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে যে ধরনের উদ্যোগগুলো থাকা উচিত ছিল, এবং আমরা কিন্তু বিভিন্ন সময় বলেছিলাম আদৌ কি উদ্যোগ আছে, আদৌ কি ফিরে যাবে, ওই জায়গাটাই আমি বলি আর কি। এটা নিয়ে আমি যেটা মনে করি যে আমাদের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণ করার আগে পর্যন্ত তার যে ব্যক্তিত্ব, সারা পৃথিবীব্যাপী তার যে গ্রহণযোগ্যতা, তাকে যে রেসপেক্ট করে, এটি নিয়ে আমার একটা আশাবাদ ছিল যে রাজনৈতিক দলগুলো এই সংকট নিরসনে তাকে কোনো কাজে লাগালেন না, একটা আফসোস ছিল। কিন্তু এখন হতাশা বাড়ছে, উনি তো দায়িত্ব, কারণ এখন তো মূল দায়িত্বে তিনি, এবং এর বাইরে আরো কতগুলো জায়গা আছে। এই যে কয়েকদিন আগে মালয়েশিয়ার থেকে 1800 শ্রমিক যেতে পারেনি, তারা ঢাকায় রাস্তা আটকে মিছিল করছে, অথচ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কিন্তু গত অক্টোবরের 4 তারিখে এসেছিলেন প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানানোর জন্য, এবং তিনি বলে গিয়েছিলেন 4 মাস অতিক্রান্ত হওয়ার পর থেকে সেই শ্রমিকদেরকে আমরা পাঠাতে পারি। আবার অ্যাপিল করেছেন। তো আমার যে জায়গাগুলো, যে এই জায়গাগুলোতে আপনি যখন একটা দায়িত্ব নেবেন তখন মানুষের প্রত্যাশাটা কিন্তু বেড়ে যায়, এই জায়গাটা আমাদের প্রত্যাশাটা বেশি। এবং এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে সম্পর্কের যে জায়গা, আমি মনে করি যে এই যে নিউজটা এসেছে এটা আমাদের জন্য খুবই বিপজ্জনক, কারণ এখন পর্যন্ত বাংলাদেশে যে এইডটা আসে তার মধ্যে শীর্ষে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, এবং এই যে রোহিঙ্গা 17 সাল থেকে 24 সাল পর্যন্ত তারা প্রায় $2.5 বিলিয়ন
এখানে রোহিঙ্গা সহযোগিতার জন্য অর্থটা দিয়েছে। কিন্তু ইউরোপীয় ইউনিয়ন বা অন্যদের যে সহযোগিতা, তারা কথা বেশি বলে, পরামর্শ বেশি দেয়, মিষ্টি মিষ্টি কথা বলে, কিন্তু রোহিঙ্গা ইস্যুতে আমেরিকার একটা সহায়তা ছিল। এটি যদি বন্ধ হয়ে যায়, আমরা যতই তাংফাং করি না কেন, আমি এই শব্দটি ব্যবহার করলাম, রাস্তায় দাঁড়িয়ে অনেকদিন পর তাংফাং শব্দটা, এই যে রাস্তায় দাঁড়িয়ে আপনি একে মাটির নিচে পুঁতে ফেলবেন, তাকে শেষ করে দিবেন, কিন্তু এই যে সংকটগুলো, এই সংকটগুলো আপনি হয়তো বয়সের কারণে একটা উত্তেজনার বশে এই কথাগুলো বলছেন, কিন্তু যখন রেসপন্সিবল জায়গায় আপনি বসে আছেন, এই বিষয়গুলো অনুধাবন করতে হবে। ওই কনসেপ্ট থেকে বেরিয়ে আসুন যে এত মানুষকে খাওয়াতে পারলে ওদেরকেও খাওয়াতে পারবো। এটি শুধু খাওয়ানোর বিষয় না, চাল ডালের বিষয় না, অনেক ধন্যবাদ, সিকিউরিটি এর সাথে যুক্ত। অনেক ধন্যবাদ আপনাকে। বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার, মানে আমি ছোট মোটো লেখার চেষ্টা করি একজন লেখক হিসেবে। আমার একটা প্রথম প্রশ্ন যে আপনি আমাকে পুরস্কার ঘোষণা করলেন আমার নামে, একটা বাংলা একাডেমি মননশীলতার এবং বাংলাদেশের শ্রেষ্ঠ একটি প্রতিষ্ঠান, সেখানে একটা সিদ্ধান্ত ঘোষিত হলো এবং যে লেখকরা পুরস্কার পাবেন তারা তাদের আত্মীয় স্বজন আনন্দ ফুর্তি উল্লাস করলেন, আমি বাংলা একাডেমি পুরস্কার পেলাম। আপনি ভাট করে এটা স্থগিত করে দিলেন, আবার নতুন হয়তো সিদ্ধান্ত নেবেন, কেউ কেউ হয়তো বাদ যাবে। এই যারা বাদ যাবে তারা কি অপরাধ করেছে? ধন্যবাদ। প্রথম জায়গাটা হলো যে এই যে পুরস্কারটা প্রায় প্রতি বছর এটি নিয়ে তর্ক বিতর্কটা হচ্ছে, এবং তর্ক কি বিতর্কটাই হচ্ছে বেশি। গত বছর আপনার খেয়াল আছে এক সচিব তার বাবাকে সম্ভবত হিরো সাজিয়ে পুরস্কার দিয়েছিলেন, এবং পরবর্তীকালে সেটি বাতিল হয়েছে, কিন্তু এগুলোর জন্য কোনো জবাবদিহি করতে হয় না। আজকেও যে ঘটনাটা দেখলাম আমরা, আপনি যথার্থই বলেছেন যে মানুষটাকে আপনি পুরস্কারটা দিয়েছেন, এর ভিতর থেকে তার যে সোসাইটিতে তার যে ইম্প্যাক্টটা, এবং তারপর যখন কেড়ে নিচ্ছেন, এর ভিতর থেকে তাকে যে অপমান করলেন আপনি, এই অধিকারটা আপনার নেই। কে দিল? এই কাজটা করছেন কেন? এই কাজটা করছেন আপনার কোনো হোমওয়ার্ক করছেন না, আপনি মিডিয়ার সামনে এসে লম্বা লম্বা কথা বলছেন, আপনি সবাই তার অতীতকে অনেক অংশ ভুলে গিয়ে তার ভিতর থেকে যতটুকু পছন্দ করা যায়, মার্কেটে সেলেবল সেই বিষয়গুলো নিয়ে আসছে। যারা বিভিন্ন সময়ে আগের সরকারের সহযোগিতা নিয়েছেন, তারা এই সময়কালে এসে একেবারে নিরপেক্ষ থাকতে হবে। একজন সাহিত্যিক তার সময়কাল ধরে তো লিখবেন, তো তার লেখার মধ্যে ওই সময়কাল তো আসবে, রাজনৈতিক অনেক বিষয় আসতে পারে, এর ভেতর থেকে তিনি রাজনীতির রং গায়ে মেখেছেন, এটি তো বিশ্বাস করার কোনো কারণ নেই, বলার কোনো কারণ নেই। আমি যেটা মনে করি যে আমাদের এই যে ব্যবস্থাপনার যে ত্রুটিগুলো আছে, ব্যবস্থাপনার যে ঘাটতিগুলো আছে, এবং আমি এই কথাটা একেবারে দৃঢ়ভাবে বলতে পারি আমাদের সাংস্কৃতিক উপদেষ্টা যিনি, আপনি যখন হঠাৎ করে একটা চলন্ত গাড়িকে যখন আপনি ব্রেক করবেন অথবা গতি পরিবর্তন করতে চাইবেন, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অবধারিত। উনি যে ট্রাক থেকে এসেছেন, যেভাবে গত কয়েক বছর ধরে আওয়ামী লীগ বন্দনা করেছেন এবং আওয়ামী লীগের পক্ষে কথা বলেছেন, হঠাৎ করে যখন ট্রাক পরিবর্তন করতে যাচ্ছেন, গতি পরিবর্তন করছেন, দুর্ঘটনা ঘটাটাই স্বাভাবিক। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এই বিষয়ে এই ছোট্ট অনুষ্ঠানে হয়তো আলোচনা করা যাবে না, কিন্তু যারা পুরস্কার পেলেন তাদের মধ্যে যদি আবার কেউ মনে হয় যে না পুরস্কার পাননি, তাহলে তো মনোবেদনা থাকবেই এবং প্রশ্ন থাকবেই। প্রিয় দর্শক, যারা লেখালেখি করেন তাদের একটা সময়কাল, তাদের আমাদের প্রিয় অতিথিতে বললেন সময় ধরেও তো অনেকে লেখেন, অপরাধটা কি? ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।